আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশে নানা কিছু ঘটছে এই মুহূর্তে, এবং সেই ঘটনা প্রবাহকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা দেখবো সবকিছু আসলে ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এই মুহূর্তে নির্বাচন হওয়া সম্ভব কিনা, মব সংস্কৃতির কি হবে, মবের কারণে নির্বাচনের পরিবেশ নেই, এটা জামাত ইসলামের আমি বলেই দিয়েছেন। আবার সরকারও মুখ খুলে বলছেন না কবে ইলেকশন হবে। এর মধ্যে কিছু চেঞ্জ আসছে। আজকে দেখলাম একটা অধ্যাদেশ জারি হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আবার যে দলকে কেউ ডাকে না, মানে দল আছে, নিবন্ধনও আছে, কিন্তু কোনো আলোচনায় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, সেই জাতীয় পার্টি, তারা আবার নিজেরা নিজেদেরকে বহিষ্কার করছে। এই যে রাজনীতির বহুমাত্রিক চেহারা আমরা দেখছি, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সাংবাদিক এবং কলামিস্ট, আপনাদের পরিচিত মুখ জনাব আমিন আল রশিদ। জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি কাল ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা অনেকগুলি প্রসঙ্গ ভূমিকাতে বললাম, তো এগুলো নিয়ে আমরা ছোট ছোট করে আলাপ করতে চাই। প্রথমে যদি আমরা মবটা নিয়ে আলোচনা করি একটু। আপনি দেখেছেন যে এই সরকার মব কালচারটা যেন একটা এক ধরনের প্রশ্রয় পাচ্ছে বলে অনেকে বলছেন। এবং আজকে দেখলাম যে রিজভী আহমেদ বলছেন, বিএনপি নেতা, যে প্রশাসনিক স্থবিরতার কারণে মবের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যখন উনি এই কথা বলছেন, তখন আমরা দেখছি যে পাটগ্রামে থানাতে যে হামলাটা হলো, তার সঙ্গে কিন্তু জড়িত থাকা হিসেবে যাদের নাম আসলো তারা আবার বিএনপির লোক। তো উনি ওনার দলের লোককে নিয়ন্ত্রণ করতে পারেন না, দায় চাপাচ্ছে প্রশাসনের উপর। প্রশাসনের অবশ্যই কিছু ভূমিকা থাকতে পারে। তো এই মবগুলো আসলে কেন হচ্ছে, কে হতে দিচ্ছে, কার কারণে হচ্ছে, এটা নিয়ে আপনার আসলে কি মনে হয়? জি কাল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনাকে মনে করিয়ে দিই, গত জানুয়ারি মাসে সম্ভবত যখন জয়পুরহাটে নারীদের একটি খেলা বন্ধ করে দেওয়া হলো কথিত তৌহিদি জনতার নামে, তখন কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা শক্ত স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল যে কোনো ধরনের মব বা এই কোনো ধরনের জনবিশৃঙ্খলা বা এই ধরনের কর্মকাণ্ড সরকার বরদাস্ত করবে না। আনফর্চুনেটলি তার এক সপ্তাহ পরে আমরা একই রকম ঘটনা দেখলাম রংপুরে, সেখানেও একইভাবে খেলা বন্ধ করে দেওয়া হলো। ইভেন প্রশাসন সেখানে 144 ধারা জারি করে দিল। অর্থাৎ তারা এই যারা মব বা জনবিশৃঙ্খলা, কিংবা আমরা শব্দটা আপনি মব বলবেন কিনা সেটা আমি একটু পরে আসছি, এবং আপনার মনে থাকবে যে প্রথমে যখন এটা শুরু হয়, গণমাধ্যম সংবাদ এই শব্দটিকে লিখছিল মব জাস্টিস। তখন কিন্তু বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বিশ্লেষক তারা বললেন যে মবের সঙ্গে জাস্টিস শব্দটা যায় না, কারণ জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, তার সঙ্গে মব কি করে হয়। ফলে তারা বললেন যেটা হবে আসলে মব ভায়োলেন্স। আমরা পরে দেখলাম যে মব জাস্টিস কিংবা মব ভায়োলেন্স না, গণমাধ্যমগুলো শুধু মব লেখা শুরু করলো। এবং আমরা যেটা দেখলাম যে সরকারের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে মবের বিরুদ্ধে একাধিকবার স্টেটমেন্ট এসেছে। এমনকি যিনি আমাদের এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও কিন্তু মব এর সঙ্গে একটি শব্দ যুক্ত করেছিলেন, ডেভিল, যখন ডেভিল হান্ট অপারেশন শুরু হলো। তিনি লিখেছিলেন তার ফেসবুকে যে যারা মব ডেভিল তাদেরকেও ছাড়া হবে না। পরে তিনি আবার নিজেই তোপের মুখে পড়লেন, এক ধরনের সোশ্যাল মিডিয়ায় তিনিও মবের শিকার হলেন। তো এই যে দেখেন মবের বিরুদ্ধে সরকারের যে অবস্থান আমরা শুরু থেকে দেখছিলাম, সরকার স্টেটমেন্ট দিয়ে মবকে স্বীকার করছে যে হ্যাঁ মব হচ্ছে, এবং সরকারের অবস্থান তারা বলল টলারেট করবো না। এমনকি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা মব এটাকে আমরা টলারেট করবো না। অদ্ভুত ভাবে আমরা খেয়াল করলাম সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন সিনিয়র নেতা, যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে গিয়ে প্রথমে বললেন যে আপনারা যেটিকে মব বলছেন এটি হচ্ছে জনরোষ। এর পরের দিনই আমরা দেখলাম যে সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি আমাদের কমিউনিটির মানুষ, সাবেক সাংবাদিক, তিনি লিখলেন বা একটা অনুষ্ঠানে বললেন যে তিনি মনে করেন যে এটি তার ব্যক্তিগত মত, যে আমরা বা গণমাধ্যম যেটাকে মব বলছে সেটি আসলে প্রেসার গ্রুপ। এবং তারপরে আমরা দেখলাম যে তার অন্যান্য সহকর্মী যারা এই প্রেস উইং এর, তারাও এই মবকে যেন মব বলা না হয়, মবটা যে প্রেসার, মবটা যে জনরোষ, এই পক্ষে বলছেন। এর মধ্য দিয়ে কি হচ্ছে যে মবকে আপনি তাহলে মব বলে স্বীকার করছেন না, যারা মব করছে তাদেরকে এক ধরনের বৈধতা আপনি দিচ্ছেন। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমরা মব টলারেট করবো না, সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং এর স্টেটমেন্টে বলা হচ্ছে আমরা এই ধরনের জনবিশৃঙ্খলা এটা আমরা সহ্য করবো না। পক্ষান্তরে আবার সরকারের দায়িত্বশীলরা যদি আপনি বলেন যে এটা মব নয়, এটা হচ্ছে জনরোষ কিংবা এটা হচ্ছে প্রেসার, তাহলে যারা এই কর্মকাণ্ডগুলো করছেন তাদের পরিচয় যাই হোক, তারা যেই দলের হোক, যেই সংগঠনের হোক, যেই প্রক্রিয়াতেই করুক না কেন, এই কাজটাকে আপনি কি তাহলে জাস্টিফাই করছেন, মহত্ব মহান করে তুলছেন? একটা অপরাধকে আপনি যখন বলবেন যে অপরাধ না, তখন তো সেই অপরাধটা বাড়বে। যে খুন করে তারও একটা লজিক থাকে যে আমি খুন করেছি আত্মরক্ষার স্বার্থে, যে চুরি করে তারও একটা জাস্টিফিকেশন থাকে যে আমি অভাবে চুরি করেছি, যে রেপ করে সে বলে যে এটা রেপ না, এটা কি তার সম্মতিতে হয়েছে। প্রত্যেকটা অপরাধের পেছনে অপরাধীর একটা যুক্তি থাকে, আদালতে গিয়ে সে এটা বলে। এখন আদালতের দায়িত্ব বা রাষ্ট্রের দায়িত্ব তো এই অপরাধকে জাস্টিফাই করা না, মহিমান্বিত করা না। আপনি যদি মবকে বলেন জনরোষ, মবকে বলেন প্রেসার, তাহলে তো আপনি ধর্ষণকে আপনার বলতে হবে ভালোবাসা, আপনি খুনকে বলবেন যে এটা হচ্ছে প্রতিহিংসা, চুরিকে বলবেন যে এটা তার অভাবের জন্য সে করেছে, এটা তো হয় না। একটা অপরাধ যেই করুক না কেন, তার পলিটিক্যাল আইডেন্টিটি যাই হোক, সে হোক বিএনপির, সে হোক এনসিপির, হোক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের, যেই হোক, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে প্রথমে অপরাধটাকে স্বীকার করা, যে হ্যাঁ আমরা কোনো ধরনের এই বিশৃঙ্খলা। আপনি ধরেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভিসির সামনে গিয়ে কিছু তরুণ যে ভাষায় কথা বললেন যে আপনাকে আমরা বসিয়েছি, আপনি আপনার নিজের যোগ্যতা এখানে আসেননি, এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি। ইউনিভার্সিটির ভিসি, কলেজের অধ্যক্ষ, স্কুলের হেডমাস্টার, তাদেরকে যেভাবে কিছু লোক গিয়ে সম্মিলিতভাবে তাকে চেয়ার থেকে নামিয়ে দিল, এইটা কি মব না? আপনি বলবেন এটা প্রেসার।
তো যদি ওই ভিসি, ওই হেডমাস্টার, ওই প্রিন্সিপালের বিরুদ্ধে সত্যি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তিনি যদি বিগত সরকারের সঙ্গে যুক্ত থেকে সত্যি জুলাই আন্দোলনের সময় অপরাধ করে থাকেন, তো তার জন্য তো আপনার প্রচলিত আইন আছে, আপনি তার বিরুদ্ধে মামলা করেন, আপনি ইনভেস্টিগেট করেন, আপনি যদি অনুসন্ধান করে দেখেন যে হ্যাঁ এই প্রিন্সিপাল, এই ভিসি বা এই হেডমাস্টারের বিরুদ্ধে এই সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপনি তাকে পদচ্যুত করেন, আপনি তাকে জেলে দেন। কিন্তু কিছু লোক গিয়ে 10 জন 12 জন 20 জন 50 জন লোক গিয়ে ঘেরাও করে, তার কোনো আইনি এখতিয়ার নাই, সে রাষ্ট্রের কোনো বাহিনীর লোক না, সে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করে বললো যে আপনি এখন নামেন অথবা আপনাকে আমরা বসিয়েছি, এইটা যে কোনো যুক্তিতেই মব, এটা মব ভায়োলেন্স, এটা মব সন্ত্রাস। তো আপনি এইটাকে যদি বলেন প্রেশার, আপনি এটাকে যদি বলেন জনরোষ, তাহলে এই কাজগুলো যে করছে আপনি তার পক্ষে দাঁড়াচ্ছেন। এটা তো হয় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে এটার বিরুদ্ধে দাঁড়ানো, এটাকে প্রতিহত করা। ফলে এটা খুব আনফরচুনেট যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পজিশনে থেকে যদি অপরাধকে আপনি প্রশ্রয় দেন, অপরাধকে অপরাধ বলে স্বীকার না করেন, সেটা কিন্তু অপরাধ আরো বাড়াবে। জি, আপনি আসলে আপনার কথা থেকে যেটা বুঝলাম আসলে যে মবটা আসলে এটাকে সরকার কিভাবে দেখছে, এখানে আমার কেমন যেন মনে হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের দ্বিচারিতা আমি লক্ষ্য করছি। সরকার মুখে হয়তো বলছে জিনিসটা খারাপ, আবার সরকারের কর্মকাণ্ড সেটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমরা একটু নির্বাচন নিয়ে আসি। নির্বাচনের দুটো বিষয়, যদিও নির্বাচন কবে হবে এটা সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই প্রশ্নের কোনো জবাব এখনো মেলেনি। কিন্তু এর মধ্যে আমি দুটো জিনিস দেখলাম নির্বাচন নিয়ে আজকে। একটা হলো স্থানীয় সরকার নির্বাচন যেটা হবে সেখানে দলীয় প্রজেক্ট বাতিল করা হচ্ছে, এরকম একটা অধ্যাদেশ হতে যাচ্ছে। আর নির্বাচন কমিশন একটা কথা বলেছে যে গত 3টা নির্বাচনকে যে সমস্ত পর্যবেক্ষকরা বৈধ বলে স্বীকৃতি দিয়েছিল, পর্যবেক্ষকদের এবার পুরো সুযোগ দেওয়া হবে না। তো এই দুটো পরিবর্তনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? স্থানীয় সরকার দলীয় প্রতীকে হবে না, এই সিদ্ধান্তটা গত সরকারের। আপনার মনে থাকবে যখন এই দলীয় প্রতীকে একসময় কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হতো না, এবং তখন আমরা যেটা দেখতাম স্থানীয় সরকার, ইভেন স্থানীয় সরকার নির্বাচনে যতদিন পর্যন্ত লোকাল পলিটিক্যাল পাওয়ারফুল ম্যান যারা বিশেষ এমপি, ওনারা যতদিন পর্যন্ত সিরিয়াসলি ইন্টারফেয়ার করেন নাই, ততদিন পর্যন্ত আমরা দেখতাম যে স্থানীয় পর্যায়ে বিশেষ করে ইউনিয়ন পরিষদে, পৌরসভায় অনেক নির্দলীয় ভালো মানুষ জয়ী হয়ে আসতেন, চেয়ারম্যান, মেয়র হতেন। ধরেন অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজকর্মী, লোকালি এলিট ভালো ব্যবসায়ী, কিন্তু তারা কোনো পলিটিক্যালি হয়তো পছন্দ আছে কিন্তু পলিটিক্যালি তারা বায়াসড না, এরকম অসংখ্য ভালো মানুষ। এবং কোথাও কোথাও আমি আমার এলাকায় দেখেছি কোন চেয়ারম্যান 30 বছর ধরে চেয়ারম্যান, 25 বছর ধরে চেয়ারম্যান, কিন্তু তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন, সোসাইটিতে দলমত নির্বিশেষে সবাই তাকে সম্মান করে। এটা যতদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো না, ততদিন পর্যন্ত এই মানুষগুলো আসতে পারতেন। হঠাৎ করেই আওয়ামী লীগ সরকার একটা মানে আইনটা পরিবর্তন করে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন এই আইনটা পরিবর্তন করে তারা নির্বাচনটা দলীয় প্রতীকে করা শুরু করলো। এখানে তাদের পলিটিক্সটা কি ছিল যে এই দলীয় প্রতীকে করলে এই যে নির্দলীয় ভালো মানুষ এরা যাতে আসতে না পারে, এরা আসতে না পারে সেই জায়গায় কে আসবে? এই জায়গায় আসবে উপজেলা চেয়ারম্যান হবে এমপির ভাতিজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন এমপির ভাগনা, পৌরসভার চেয়ারম্যান হবেন এমপির স্ত্রী। এই জায়গায় নেক্সাস যে এমপি সাহেবের আত্মীয় স্বজনেরাই লোকাল গভর্নমেন্ট গুলো থাকবে, উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান। এই পলিটিক্সটা করতে গিয়ে আওয়ামী লীগ যে ক্ষতিটা করলো আমাদের রাজনীতির, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সে দুর্বল করলো, প্রত্যেকটা জায়গায় সেটা নিজের লোক বসালো, প্রত্যেকটা জায়গায় নিজের লোক বসাতে গিয়ে সে এই স্থানীয় সরকার নির্বাচনটাকে দলীয়করণ করে হলো, দলীয় প্রতীকে করলো। এইটার ভিকটিম আওয়ামী লীগ নিজেই হলো 2018 নির্বাচনে। আপনি একাধিক আওয়ামী লীগের যারা একটু তুলনামূলক ভালো নেতা, আপনি তাদের সাথে কথা বলে দেখবেন, তারা নিজেরাও ফেড আপ ছিলেন যে যখন তারা এই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করলেন, তৃণমূলে আওয়ামী লীগ দুর্বল হলো। কারণ কি, তখন এই যে মানে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলগুলো বিভক্ত হয়ে গেল। তখন হলো এমপির পক্ষের লোক, এমপির বিপক্ষের লোক। এমপি সাহেব আওয়ামী লীগের, কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশনকে কেন্দ্র করে ওখানে গ্রুপ হয়ে গেছে 3টা। এইটার ইম্প্যাক্ট পড়েছে জাতীয় নির্বাচনে। তখন ওই যে উপজেলা চেয়ারম্যান, আমি আমার এলাকায় দেখেছি যে এমপি সাহেবের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব বিরুদ্ধে পৌরসভা চেয়ারম্যান, অর্থাৎ তারা 3টে 4টা গ্রুপ, আলটিমেটলি ইম্প্যাক্ট পড়েছে